কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে রুটিন অনুযায়ী যারা 21 সালের পরীক্ষার্থী তাদের জন্য ক্লাস। তবে তোমরা জানো যে 21 সালের পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান প্রথম পত্রের যে ক্লাসগুলো দরকার শর্ট সিলেবাসের সব ক্লাসই কিন্তু আমরা কমপ্লিট করছি অনলাইনেই। আর এখন তো সরাসরি ক্লাস হচ্ছে, সেখানেও তো আরো সেইগুলারই আবার পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। তারপরেও আবার আগে যে ক্লাসগুলো করাইছিলাম তার মধ্য থেকেই অবশ্যই আমাদের কোনো না কোনো টপিক বেছে নিয়ে ক্লাসগুলো নিতে হবে, যেহেতু সব টপিকের ক্লাস শেষ হয়ে গেছে। এই জন্য আমি তোমাদের কাছে বিগত ক্লাসে যেটা বলছিলাম যে তোমাদের যে রিকোয়ারমেন্ট থাকবে যদি থাকে যে কোন টপিকে ক্লাস নিলে তোমাদের জন্য বেশি ভালো হয়, তা এমন যখন আমি চাইছিলাম অনেকেই অনেক টপিকের কথা লিখছে। তবে তার মধ্য থেকে আমি সব টপিক তো আর একসাথে এক ক্লাসে নেওয়া সম্ভব না, তার মধ্যে আমি নিজে একটা টপিক হলো পিক করছি, সেটা হলো আরডিএনএ টেকনোলজি। আর এই আরডিএনএ টেকনোলজি পিক করার অন্যতম কারণ হলো যে 2022 সালের যে পরীক্ষার্থী যারা এখন সরাসরি ক্লাস করছে, অনলাইনেও ক্লাস করছে, এদের আগামী পরশু অর্থাৎ 2 দিন পরেই তাদের হলো সিটি আছে, ক্লাস টেস্ট। তো সেই ক্লাস টেস্টে তাদের এই আরডিএনএ টেকনোলজি যে টপিকটা, এইটা তাদের হলো সিলেবাসভুক্ত আছে। তো সেই কারণে আমি চিন্তা করলাম যে তোমাদের রিকোয়ারমেন্ট বা তোমাদের যে চাহিদা সেইটা, এবং যারা 22-এর পরীক্ষার্থী তাদেরও যেটা প্রয়োজন সেইটাকে যদি সমন্বয় করতে চাই তাহলে আরডিএনএ টেকনোলজিটাই বেটার হবে। তাই আমরা আজকে আরডিএনএ টেকনোলজি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কথা, আরডিএনএ টেকনোলজি আসলে কোন চ্যাপ্টারের হলো আলোচ্য বিষয় তোমরা জানো, তারপরেও একটু মনে করাই দিই। এটা হলো তোমাদের তোমাদের যে জীববিজ্ঞান প্রথম পত্রের যে সিলেবাস তার 11তম অধ্যায় যেটা আছে সেই অধ্যায়ে আলোচ্য বিষয়। এই অধ্যায়টার নাম হলো জীব প্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা অর্থাৎ জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল যে নামে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারের হলো একটা টপিক। তাহলে প্রথমে আমাদের একটু বায়োটেকনোলজি কাকে বলে সেটা একটু বুঝে নিতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই বায়োটেকনোলজির মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যের একটা শাখা যেটা, সেটা হলো এই আরডিএনএ টেকনোলজি। এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে একটু বলি বায়োটেকনোলজি কাকে বলে। খেয়াল করো, বায়ো আর টেকনোলজি দুইটা শব্দকে যখন আমরা সন্ধি করি তখন বায়োটেকনোলজি শব্দের উদ্ভব ঘটে। তাহলে বায়ো মানে কি আমরা জানি জীব, আর টেকনোলজি শব্দের অর্থ কি? প্রযুক্তি। তার মানে জীব প্রযুক্তি। এখন আমরা মোটামুটি অনেকেই প্রযুক্তি শব্দটার সাথে তো আমরা সবাই পরিচিত, অনেকেই না সবাই পরিচিত, কিন্তু আমরা অনেকেই প্রযুক্তি বলতে একটু ভুল ধারণা পোষণ করে থাকি। যেমন এই যে আমার হাতে একটা ওয়াচ আছে, এইটাকে, এই ওয়াচটাকে অনেকেই প্রযুক্তি বলে। এই যে আমার এখানে যে মাইকটা আছে, মাইকটাকে অনেকেই প্রযুক্তি বলে। কিন্তু মাইক বলো বা ওয়াচ বলো, এইগুলা কিন্তু প্রযুক্তি পণ্য, প্রযুক্তি না। অর্থাৎ আমি যদি ইংরেজিতে বলি তাহলে এইগুলা হলো টেকনো প্রোডাক্ট, বাট টেকনোলজি না। তাহলে টেকনোলজি কি? টেকনোলজি হলো জ্ঞান, বিজ্ঞানকে কাজে লাগিয়ে এই যে উৎপাদন করা হয়েছে, এই যে যন্ত্র উৎপাদন করা হয়েছে আমার প্রয়োজনে, তাহলে জ্ঞান বিজ্ঞানকে যেভাবে তুমি কাজে লাগিয়ে একটা প্যাটার্ন তৈরি করবা, করে সেই প্যাটার্নের মাধ্যমে যখন তুমি কোনো পণ্য বা প্রোডাক্ট তৈরি করে নিবা, নিয়ে প্রোডাক্টটা তুমি কাজে লাগাবা, তখন সেই প্যাটার্নটাকে আমরা বলবো হলো টেকনোলজি। আর প্যাটার্ন ইউজ করে তুমি যে পণ্যটা পাচ্ছ সেটাকে আমরা বলবো টেকনো প্রোডাক্ট বা প্রযুক্তি পণ্য। ওকে, তাহলে আমরা যদি এখন বলি তাহলে ওয়াচ একটা কি প্রযুক্তি পণ্য, আমার যে শার্টটা পরে আছি এটা একটা প্রযুক্তি পণ্য, তারপর তোমরা যে সেবাটা পাচ্ছ, এখন যে ক্লাসটা বাসায় বসে দেখতে পাচ্ছ, এই ক্লাসটাও কি একটা প্রযুক্তি পণ্য। কিন্তু এই ক্লাস নেওয়ার পিছে যে যে সায়েন্স কাজ করছে, যে যে স্টেপগুলা কাজ করছে, সেই সায়েন্সের সমন্বয়ে, সায়েন্সের উপর ভিত্তি করে যে স্টেপগুলা নেওয়া হয়েছে, সেই স্টেপের সমষ্টিকে আমরা বলছি হলো টেকনোলজি। ওকে, তাহলে টেকনোলজি বিষয়টা বোধহয় আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। তার মানে টেকনোলজি কিন্তু আমরা খাইতে পারি না, টেকনোলজি কিন্তু আমরা পড়তে পারি না, টেকনোলজি দেখে আমরা বিনোদিত হই না। কিন্তু টেকনো প্রোডাক্ট থেকে আমরা শিক্ষা নিতে পারি, টেকনো প্রোডাক্ট ব্যবহার করে আমরা বিনোদিত হইতে পারি, টেকনো প্রোডাক্ট ব্যবহার করে আমাদের জীবনের কষ্ট দুঃখ অনেক কিছুকে আমরা
কি করতে পারি, দূর করতে পারি, কিন্তু টেকনোলজি থেকে না। বাট টেকনোলজির উপর ভিত্তি করেই যেহেতু টেকনো প্রোডাক্ট হয়, তাই আমরা টেকনোলজিটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, বারবার বলি টেকনোলজি টেকনোলজি। ওকে, তাহলে টেকনোলজি কাকে বলে, টেকনো প্রোডাক্ট কি সেটা আমরা বুঝলাম। এবার প্রশ্ন হলো তাহলে বায়োটেকনোলজি কি। খেয়াল করো, কোনো একটা জীবকে, জীবের উপরে কি করবা, জ্ঞান বিজ্ঞান কাজে লাগাবা। অর্থাৎ জীব বিজ্ঞানের নলেজ হইতে পারে, কেমিস্ট্রির নলেজ হইতে পারে, ফিজিক্সের নলেজ হইতে পারে। অর্থাৎ বিজ্ঞানের যে জ্ঞান তোমার আছে, সে বিজ্ঞানসম্মত জ্ঞানকে জীবের উপর প্রয়োগ করো, করে জীবকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করে নাও। তাহলে সেই প্রক্রিয়াটাকে, ব্যবহার করার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, বায়োটেকনোলজি। বোধহয় বুঝতে একটু সমস্যা হলো, আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা সবাই কম বেশি দই খেয়ে অভ্যস্ত, বা আমরা জীবনে কোনো না কোনো দিন তো অবশ্যই আমরা দই খাইছি, অনেকে হয়তো বা অপছন্দ করে, কিন্তু আমাদের দেশের কালচারের সাথে দই হলো জড়িত। তাহলে দেখো, দই হলো একটা বায়োটেক প্রোডাক্ট। কিভাবে? কারণ দুধের মধ্যে শুধুমাত্র আমার প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলোকে জন্মানোর ব্যবস্থা করে থাকি আমরা, করে কি করি, সেই ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে দুধ জমাট বেঁধে দইয়ে পরিণত করে নিই আমরা। তাহলে দেখো, নরমালি আমরা দুধ রাখলে কি হচ্ছে, সেটা জমাট বেঁধে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন আমার নিয়ন্ত্রিতভাবে আমরা কি করছি, ব্যাকটেরিয়াকে ব্যবহার করতে পারছি, তখনই কিন্তু কি হচ্ছে, দইটা পেয়ে যাচ্ছি। যেমন আমরা যখন দুধ আনি, তারপর সেটাকে যখন হিট দিই, তখন দুধের মধ্যে থাকা যত জীবাণু সব ধ্বংস হয়। পরবর্তীতে শুধু আমার কাঙ্ক্ষিত, খেয়াল করো, এই জায়গায় কি আমার নিয়ন্ত্রণ, যে কাঙ্ক্ষিত ব্যাকটেরিয়াগুলা যারা এনজাইম ক্ষরণ করে দুধকে জমাট বাঁধাবে এবং সুগন্ধ তৈরি করবে, শুধু এই জাতীয় ব্যাকটেরিয়াই আমরা শুধু দুধের মধ্যে জন্মানোর ব্যবস্থা করি, করে কি করি, দুধকে জমাট বাঁধে সুগন্ধিত যুক্ত জমাট বাঁধা দুধ, অর্থাৎ দইয়ে পরিণত করে আমরা সেটা খেয়ে থাকি। তাহলে দেখো, এখানে আমার কি জ্ঞান কাজ করছে, যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আমরা জানি কোনো জীবাণু সাধারণত বাঁচে না। তাহলে আমরা দুধকে জাল দিয়ে কি করি, জীবাণু মুক্ত করে নিই। তারপরে ঠান্ডা করে আমরা কি করি, শুধু ওই যে জানি ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোকক্কাস এই জাতীয় ব্যাকটেরিয়া থেকে কি হয়, এনজাইম নিঃসৃত হয়, তার প্রভাবে দুধ জমাট বাঁধে এবং সেটা দইয়ে পরিণত হয়, এটা আমরা জানি। তাহলে এইগুলা কি জ্ঞান। তাহলে এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমি কি করলাম, প্রথম দুধকে জাল দিলাম, তারপর একটু ঠান্ডা করলাম, তারপর তার মধ্যে আমরা এই ব্যাকটেরিয়া অর্থাৎ স্টার্টার কালচার দিলাম, তারপর সেটাকে আটকে দিয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলাম। তাহলে এই পদক্ষেপ সমূহকে একত্রে কি বলবো, একটা টেকনোলজি। কোন টেকনোলজি? বায়োটেকনোলজি। কারণ এখানে আমরা জীবের উপরে কিন্তু টেকনোলজি, অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান জীবের উপরে আমরা কাজে লাগাইছি, লাগিয়ে জীবকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে নিছি, নিয়ে আমরা কি করলাম, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করে নিলাম। এই কারণে দুধ থেকে দই তৈরি করা একটা বায়োটেকনোলজির বিষয়, বা এক ধরনের বায়োটেকনোলজি। এখন বলতে পারো, স্যার শুধুই কি দুধ থেকে দই তৈরি করাই বায়োটেকনোলজি, আর কি বায়োটেকনোলজি নাই? অসংখ্য বায়োটেকনোলজির এখন অসংখ্য উদাহরণ রয়েছে। বায়োটেকনোলজির অন্যতম একটা গুরুত্বপূর্ণ শাখা এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ কোন জীবের আমরা জানি বৈশিষ্ট্য প্রকাশের জন্য, প্রত্যেকটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য নির্দিষ্ট ডিএনএ অংশ থাকে, যেটাকে ওই জীবের ওই বৈশিষ্ট্যের জিন বলা হয়, তোমরা জানো সেটা। তাহলে জিনকে কাটাছেড়া করা, জিনকে মডিফাই করা, কৃত্রিমভাবে জিন তৈরি করা, জিনের গঠন নির্ণয় করা, এই সব ঘটনা যেখানে ঘটানো হয়, বা বিজ্ঞানের যে শাখায় এটা ঘটানো হয়, বিজ্ঞানের সেই শাখাটাকে আমরা বলে থাকি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। খেয়াল করো, তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই একটা শাখা আছে, অর্থাৎ বায়োটেকনোলজির একটা শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা হলো জিন কেটে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় এনে জোড়া দেওয়া। খেয়াল করো, তার মানে এক জায়গা থেকে জিন কেটে যদি আমি আরেক জায়গায় জোড়া দিতে পারি, তাহলে সেই ঘটনাটাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়বে। খেয়াল করো, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় এই কাজটা করা হয়, অর্থাৎ এক জায়গা থেকে জিন কেটে আরেক জায়গায় জোড়া দেওয়া হয়, তখন এই শাখাটাকে আমরা বলে থাকি আর ডিএনএ টেকনোলজি। খেয়াল করো, কেন? কারণ আমরা জানি জিন ইজ নাথিং বাট পার্ট অফ ডিএনএ, আর ডিএনএ যখন এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় জোড়া দেওয়া হয়, তাহলে যে জায়গায় আমরা জোড়া দিই সেই ডিএনএ তে যে নাইট্রোজেনাস বেজের বিন্যাস ছিল, নতুন ডিএনএ আসার কারণে, যুক্ত হওয়ার কারণে নাইট্রোজেনাস বেজের বিন্যাস নতুন ভাবে তৈরি হয়। সেই কারণে আমরা বলি যে ডিএনএ নতুন বিন্যাস তৈরি হয়।
অর্থাৎ এক জায়গা থেকে ডিএনএ টুকরা আরেক ডিএনএ টুকরার সাথে জোড়া দিলে কি হবে, ডিএনএ নতুন বিন্যাস তৈরি হবে। তাই এই টেকনোলজিটাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, বা সংক্ষেপে বলি আর ডিএনএ টেকনোলজি, আর ডিএনএ টেকনোলজি। ওকে, তাহলে আর ডিএনএ টেকনোলজি কি সেটা আমরা বুঝলাম, বায়োটেকনোলজি কি সেটা বুঝলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বুঝলাম। এখন আমাদের জানার বিষয় যে এই আর ডিএনএ টেকনোলজি ইমপ্লিমেন্ট হয় কিভাবে। ওকে, তাহলে আমরা জানি যে ডিএনএ কি এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় গিয়ে জোড়া দেওয়াটাই কি আর ডিএনএ টেকনোলজি। তাহলে আমরা একটু ডিএনএ এর গঠন একটু যদি মনে করে আসি, আর ডিএনএ টেকনোলজি প্রক্রিয়া যদি আমাদের বুঝতে হয়, তাহলে ডিএনএ এর গঠনটা একটু আমাদের মনে করে আসতে হবে। সেটা কেমন দেখো, আমরা যদি দেখাই তাহলে ধরে নাও এইটা হলো একটা ডিএনএ অংশ, এইটুকু আমি ধরে নিলাম একটা ডিএনএ অণু, ধরে নিলাম এটা একটা ডিএনএ অণু। খেয়াল করো, ডিএনএ অণু। এবার এই ডিএনএ অণুর এতটুকু অংশ আমি এখন চিহ্নিত করব, এই অংশটুকু ধরে নাও এখান থেকে এই অংশটুকু, এইটা এতটুকু, এই অংশটুকু কি করে, কোনো একটা জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা রাখে। তাহলে ডিএনএ এর এই অংশটুকুকে আমরা কি বলবো, ওই জীবের, খেয়াল করো, ওই জীবের ওই বৈশিষ্ট্যের জিন বলবো। আমি বোধহয় এখানে একটু স্পেসিফিক ভাবে যদি আমরা ধরে নিই, যে ধরে নাও এইটা হলো জোনাকির, জোনাকির শরীরের কোনো একটা কোষে, জোনাকির কোনো একটা কোষের ডিএনএ। খেয়াল করো, আর আমরা জানি জোনাকি জলে, খেয়াল করো দেখবা জোনাকি রাতে জলে, কারণ জোনাকির শরীরে এমন এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, তার সেখান থেকে কি হয়, আলো নির্গত হয়। দিনের বেলা আমরা দেখি না, কারণ দিনে যেহেতু আলোর তীব্রতা অনেক থাকে, তাই ওই জোনাকির শরীর থেকে বের হয় সামান্য আলো, আমাদের চোখে আসে না। কিন্তু রাতের বেলায় যেটা হয়, যখনই সে ডানা উঁচু করে তখন কি হয়, সেই রাসায়নিক পদার্থ ওপেন হয়ে পড়ে, সেখান থেকে আলোটা আমরা দেখতে পাই। আবার যখন ডানা নামায় দেয় তখন কি সেটা ঢেকে যায়, আমরা তখন আর আলো দেখতে পাই না। তাই দেখবা জোনাকি মিটি মিটি করে জ্বলে, বলা হয় যে মিটি মিটি করে জ্বলে। কেন? কারণ ওই যে যখন সে উড়ে একবার ডানা নামায় একবার উঠাই, ডানা উঠাইলে আলোটা দেখতে পাই, ডানা নামাই ফেললে আলোটা দেখতে পাই না। কিন্তু সব সময় কিন্তু জোনাকির গায়ে ওই বিশেষ রাসায়নিক পদার্থটা আছে, যার কারণে কি হয়, সেখান থেকে আলো নির্গত হয়। তাহলে ওই রাসায়নিক পদার্থের জন্য তৈরি হওয়ার জন্য দায়ী জিন ধরে নাও এতটুকু। তার মানে এই ডিএনএ এর অংশটুকু জোনাকির শরীরে থাকার জন্য জোনাকি জ্বলে, ধরে নিলাম আমরা। ওকে, তাহলে এখানে জোনাকি জ্বলার জন্য দায়ী জিন। তাহলে আমি এখানে জাস্ট এখানে একটু লিখতে পারি যে এল, লাইট, লাইটের জিন, অর্থাৎ জোনাকি জ্বলছে, সেই জ্বলার জন্য যে লাইটটা, যে জোনাকি শরীরে যে আলো বের হচ্ছে, সেই আলোর জন্য দায়ী জিন, এল দিয়ে আমি এই জিনটাকে প্রকাশ করলাম। এখন মনে করো আমি কি করব, তামাক গাছ, তামাক গাছকে আমি এখন জ্বলাবো, অর্থাৎ জোনাকি জ্বলার জন্য দায়ী যে রাসায়নিক পদার্থ, সেই রাসায়নিক পদার্থ আমি এখন তামাক গাছের মধ্যে উৎপাদন করব। খেয়াল করো, তাহলে সেইটা যদি আমাকে এখন উৎপাদন করতে হয়, তাহলে কি করতে হবে, এই ডিএনএ টুকু জোনাকির শরীর থেকে এই ডিএনএ অংশটুকু কাটতে হবে, এই ডিএনএ অংশটুকু কাটবো, অর্থাৎ দায়ী জিনটুকুকে আমি পৃথক করব, জোনাকির জ্বলার জন্য দায়ী জিনটুকুকে আমি পৃথক করব। করে কি করব, সেই জিনটুকু অর্থাৎ ডিএনএ সেই অংশটুকু আমি এখন কি করব, আমি হলো তামাক গাছে, তামাক গাছের মধ্যে আমি সেটাকে ইনসার্ট করতে চাচ্ছি, বা সেটাকে সেখানে আমি স্থাপন করব। তো এর জন্য আমি কি করতে পারি, এখানে একটা কাজ করা যায়, যে অবশ্যই এই ডিএনএটাকে আমরা দুই ভাবে নিতে পারি, সরাসরিও আমি তামাক গাছে জাইগোটে দেওয়ার চেষ্টা করতে পারি, অথবা কোনো বাহকের মাধ্যমেও কিন্তু আমরা এই ডিএনএটাকে বা এই জিনটুকুকে আমরা তামাক গাছে স্থানান্তর করার চেষ্টা করতে পারি। সেটা কিভাবে, খেয়াল করো, আমরা জানি যে ব্যাকটেরিয়ার শরীরে, সব ব্যাকটেরিয়া না, কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরে কি থাকে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ছাড়াও এক্সট্রা একটা গোলাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি। আমি যদি এখানে ধরি, তাহলে এটা ধরে নাও সে একটা ব্যাকটেরিয়া, খেয়াল করো, দিস ওয়ান এ ব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার তো নিজস্ব ক্রোমোজোম আছেই, অর্থাৎ ডিএনএ আছে, এইটুকু আমরা ধরে নিলাম ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমাল ডিএনএ।
এছাড়াও আমরা ব্যাকটেরিয়ার শরীরে আরো কি থাকতে দেখি, ব্যাকটেরিয়ার শরীরে কিছু কিছু যে বললাম কিছু কিছু ব্যাকটেরিয়ার শরীরে আমরা এক্সট্রা ক্রোমোজোমাল একটা গোলাকার ডিএনএ থাকতে দেখি, অর্থাৎ এই ক্রোমোজোমাল ডিএনএ ছাড়াও এক্সট্রা একটা গোলাকার ডিএনএ থাকতে দেখি। এই এক্সট্রা যে গোলাকার ডিএনএ থাকে এরা নিজে থেকে নিজের কপি তৈরি করে, অর্থাৎ ব্যাকটেরিয়া যখন কপি হয় সাথে সাথে এইটাও কপি হইতে পারে। তাহলে এমন গোলাকার ডিএনএ গুলারে আমরা বলে থাকি হলো প্লাজমিড। ওকে, তাহলে আমরা এখন বাহক হিসাবে এই প্লাজমিডকে ইউজ করতে পারি। খেয়াল করো, বিশেষ পদ্ধতি ইলেকট্রোফোরেসিস বা আরো বিভিন্ন পদ্ধতি আছে, এমন পদ্ধতিতে আমরা কি করি ব্যাকটেরিয়ার শরীর থেকে প্লাজমিডটাকে সাধারণত আমরা বের করে নিয়ে আসি। খেয়াল করো, আর ডিএনএ টেকনোলজি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এটা করে থাকি। তাহলে এখানে আমি মনে করো প্লাজমিডকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু জুম করি। আচ্ছা, এখানে আমরা একটু যদি জুম করি, দেখো আমরা এখানে একটু আচ্ছা এটা তোমরা একটু মেনে নাও, আসলে অতটা সুন্দর হচ্ছে না, অত সুন্দর রাখতে গেলে আসলে সময় পাবো না, সময়টা থাকবে না। তাহলে এইটা ধরে নাও সেই ডিএনএ, সরি একটা এক্সট্রা ক্রোমোজোমাল গোলাকার ডিএনএ, অর্থাৎ প্লাজমিড ডিএনএ। খেয়াল করো প্লাজমিড। এখন আমরা কি করব, এই প্লাজমিড ডিএনএটাকে বাহক হিসাবে ব্যবহার করব, অর্থাৎ এই প্লাজমিড ডিএনএর সাথে আমাদেরকে এখন কাঙ্ক্ষিত যে ডিএনএ টুকু আছে সেই ডিএনএ টুকুকে জোড়া দিতে হবে। যদি জোড়া দিতে পারি তাহলে এই জোড়া দেওয়ার যে টেকনোলজি সেটাকেই বলা হবে আর ডিএনএ টেকনোলজি। তাহলে আমরা এখন কি করতে পারি, মনে করো আমরা এখন কোনোভাবে আমরা মনে করো এটাকে কেটে ফেললাম। কেটে ফেললে ডিএনএটা অবশ্যই কি গোলাকার ডিএনএ এই ছিল, কেটে ফেললে অবশ্যই একটু কি বড় হয়ে যাবে, অর্থাৎ এমন হয়ে যাবে। আমরা যদি দেখি তখন এটা আর এমন থাকবে না, তখন দেখা যাবে যে এমন হয়ে গেল। এই যে এমন হয়ে গেল। এইবার আমরা কি করতে পারি, এই প্লাজমিডের সাথে এখন কি করব, আমার কাঙ্ক্ষিত যে জিনটুকু ছিল আগে ধরো কেটে রাখছিলাম সেই কাটা জিনটুকু আমরা এখানে নিয়ে এসে যুক্ত করে দিতে পারি। অর্থাৎ এই যে আমার যে এখানে যে জোনাকি জ্বলার জন্য দায়ী যে জিনটা আমি কেটে রাখছিলাম, মনে করো এই জিনটা আমি এখানে এনে এই ডিএনএ অংশটুকু আমি এই জায়গাটায় জোড়া দিয়ে দিলাম। এই যে এইভাবে জোড়া দিয়ে দিলাম। ওকে, তাহলে কি ঘটে গেল, এই জোড়া দেওয়ার যে টেকনোলজি এইটাকে আমরা বলবো আর ডিএনএ টেকনোলজি। কি বলছি আমরা, আর ডিএনএ টেকনোলজি। তার মানে আর ডিএনএ টেকনোলজি বিষয়টা বোধহয় আমরা বুঝে গেছি। তাহলে আর ডিএনএ টেকনোলজি বলতে কি বুঝলাম, যে কোনো একটা জায়গা থেকে ডিএনএ কে কেটে এনে নতুন কোনো ডিএনএ অণুর সাথে যদি যুক্ত করা হয়, সেটা প্লাজমিড ডিএনএ হোক বা অন্য কোনো ডিএনএ হোক, নতুন কোনো ডিএনএ এর সাথে যদি যুক্ত করা হয় তাহলে ডিএনএ এর যে নাইট্রোজেনাস বেজের বিন্যাস আগে যা ছিল, নতুন অংশটুকু যুক্ত হওয়ার কারণে কি হবে, ডিএনএ এর নাইট্রোজেনাস বেজের বিন্যাস নতুন করে নতুন ভাবে কি বিন্যাসের সৃষ্টি হবে। আর এইভাবে ডিএনএ এর নতুন বিন্যাস, নাইট্রোজেনাস বেজের নতুন বিন্যাস সৃষ্টি করার যে টেকনোলজি, সেটাকেই মূলত আমরা বলে থাকি আর ডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে আশা করি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি এতটুকু তোমরা বুঝে গেছো। আমি যদি ধাপে ধাপে আলোচনা করি তাহলে এখানে প্রথম যে বিষয়টা এসে দাঁড়াবে সেটা হলো আর ডিএনএ টেকনোলজি যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হলো একটা জিনকে আমাদেরকে টার্গেট করতে হবে, যে কোন জিন আমরা এক জীব থেকে আরেক জীবে হলো আমরা স্থানান্তর করব, সেইটা আগে আমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে এইটা হলো আমাদের সেই টার্গেট জিন, কে জোনাকি জ্বলার জন্য দায়ী জিন ডিএনএ অংশটুকু। তারপর কি করতে হবে, আমাদেরকে একটা ভেক্টর সিলেক্ট করতে হবে। ভেক্টর মানে যার মাধ্যমে আমরা কি করব, ডিএনএটাকে ক্যারি করে নিয়ে গিয়ে আমার কাঙ্ক্ষিত জীবের মধ্যে, যার মধ্যে আমি দেখতে চাচ্ছি ওই বৈশিষ্ট্যটা, সেই তার মধ্যে স্থানান্তর করার জন্য একটা ভেক্টর সিলেক্ট করতে হবে। তাহলে সেই ভেক্টর বা বাহক হিসাবে আমরা কাকে নিলাম, প্লাজমিডকে নিলাম। তারপরে কি করতে হবে, এই কাঙ্ক্ষিত ডিএনএ টুকুকে কাটতে হবে,
ভেক্টর ডিএনএ কে কাটতে হবে। তারপর কি করতে হবে, কাঙ্ক্ষিত ডিএনএটাকে ভেক্টর ডিএনএ এর সাথে জোড়া দিতে হবে। এই যে এখানে ভেক্টর ডিএনএ এর সাথে এটুকু ভেক্টর ডিএনএ আর এতটুকু হলো আমার কাঙ্ক্ষিত ডিএনএ, টার্গেট ডিএনএ আর কি, বা জিন অফ ইন্টারেস্ট বলা হয়। তাহলে জিন অফ ইন্টারেস্ট আমার কাঙ্ক্ষিত যে জিনটা সেইটাকে এনে এখানে যুক্ত করতে হবে। করলাম, তাহলে আমার আর ডিএনএ টেকনোলজি প্রক্রিয়া ইমপ্লিমেন্ট হলো, আমার নতুন এক ধরনের প্লাজমিড তৈরি হয়ে গেল। এখানেই কিন্তু আমরা আর ডিএনএ টেকনোলজি শেষ বলে ধরে নিতে পারি। কিন্তু ওই যে আমরা প্রথমেই শুরু করছিলাম যে তামাক গাছের মধ্যে যেন তামাক গাছ যেন জ্বলে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাহলে জ্বলার জন্য দায়ী জিন তো আমি প্লাজমিডে দিয়ে দিলাম, দিয়ে এখন কি করব, এই প্লাজমিডকে আবার আমরা ব্যাকটেরিয়াতে ফিরাই দিব। যে ব্যাকটেরিয়া থেকে আমরা কি করছিলাম প্লাজমিড বের করছিলাম সেখানে আবার ফিরাই দিব। তাহলে দিলাম ফিরায়, তাহলে এই জায়গাটায় আমরা কি পাইলাম, এখানে দেখো একটা রিকম্বিনেন্ট প্লাজমিড পাইলাম। এই যে দেখো ব্লু অংশের সাথে লাল পিঙ্কটুকু দিয়ে দিলাম। দিয়ে এই ব্যাকটেরিয়া যখন এখন কি হবে, যখন কপি হবে সাথে সাথে আমার কাঙ্ক্ষিত যে জিনটা সেই জিনেরও কিন্তু কপি হবে। আমি যদি দেখাই, এইটা থেকে মনে করো বাইনারি ফিশন পদ্ধতিতে এমন দুইটা ব্যাকটেরিয়া হয়েছে, খেয়াল করো। এই ব্যাকটেরিয়া থেকে আমরা এখন এই দুইটা ব্যাকটেরিয়া পাইছি, ধরে নিলাম এই যে দুইটা ব্যাকটেরিয়া পাইছি। দুইটা ব্যাকটেরিয়াতেই কি হবে, এই মাদার ব্যাকটেরিয়া যেটা ছিল তার যে ডিএনএ সেটার কপি আসবে, খেয়াল করো। এবং সাথে সাথে এই যে রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা ছিল সেই রিকম্বিনেন্ট প্লাজমিডেরও কিন্তু কপি হয়ে, আমরা জানি প্লাজমিডের বৈশিষ্ট্য কি, তারা স্ব-অনুলিপনে সক্ষম, অর্থাৎ নিজেরা নিজেদের কপি তৈরিতে সক্ষম। তাই এবার এই রিকম্বিনেন্ট যে প্লাজমিড গুলা তারা তাদের নিজেদের কপি তৈরি করবে এবং কপি তৈরি করে তারা কি হবে, সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হবে। নতুন দুইটা যে ব্যাকটেরিয়া হয়েছে সেই ব্যাকটেরিয়াতে কিন্তু তারা প্রবেশ করে যাবে। তার মানে খেয়াল করো যে আমার কাঙ্ক্ষিত জিন ছিল একটা, সেই জিনের সংখ্যা এখন হয়ে গেছে কয়টা, দুইটাই। যেটাই বিভাজিত এই দুইটা হয়েছে। এবার এই দুইটা যদি আবার বিভাজিত হয় তাহলে কয়টা পাবো, চারটা। চারটা বিভাজিত হলে কি আটটা। এইভাবে যদি আমরা রেখে দিই, আমরা জানি যে ব্যাকটেরিয়া সাধারণত 20 মিনিটে দ্বিগুণ হয় এবং এরা জ্যামিতিক হারে বাড়তে থাকে। তাহলে এইভাবে যদি আমরা কিছুদিন রেখে দিই তাহলে কি হবে, যে অসংখ্য কোটি কোটি যে কৌশলটা সেটাকে আমরা বলে থাকি হলো জিন ক্লোনিং। তাহলে এই জিন ক্লোনিংটাও কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আর একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে ডিএনএ কেটে এনে আর এক ডিএনএর সাথে যুক্ত করাটুকু আর ডিএনএ টেকনোলজি। তারপর ওই ডিএনএ কাঙ্ক্ষিত ডিএনএ হলো কপি তৈরি করা, সেটা হলো সেটাকে কি বলছে আমরা জিন ক্লোনিং। খেয়াল করো এইবার আমরা কি করতে পারি, ওই যে বললাম যে আমরা তামাক গাছকে জ্বলতে দেখতে চাচ্ছি জোনাকির মতো। খেয়াল করো তাহলে আমাদের কি করতে হবে, এবার তামাক গাছ থেকে একটুখানি টিস্যু নিতে হবে। ধরে নাও এইটুকু হলো তামাক গাছের টিস্যু, এইটা হলো তামাক গাছের টিস্যু। ওকে, এই যে তামাক গাছের টিস্যু। এখন দেখো আমরা এখন কি করব, এই যে ব্যাকটেরিয়াতে কি আছে, আমার কাঙ্ক্ষিত জিন আছে, এই ব্যাকটেরিয়া দিয়ে এখন কি করব, আমরা ধরে নিলাম এই ব্যাকটেরিয়া দিয়ে আমরা এই যে তামাক গাছের যে টিস্যু সেই টিস্যুকে আমি ইনফেক্ট করাবো, অর্থাৎ তাকে আক্রমণ করাবো। আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমরা নানান কেমিক্যালস ইউজ করব। আমি খুব সংক্ষেপে বলছি বিষয়টা, ভেতরে আরো অনেক ঘটনা আছে, সেইগুলো আপাতত যাচ্ছি না। তাহলে আমরা এদের দিয়ে ইনফেকশন ঘটাবো। তাহলে এই যে আমরা এখন দেখলাম যে এখানে ইনফেকশন হয়ে গেল, ব্যাকটেরিয়া ঢুকে পড়লো এবং সেখানে আমাদের কাঙ্ক্ষিত যে জিন প্লাজমিড সহ সেই জিন থাকলো। তাহলে এইভাবে অসংখ্য ব্যাকটেরিয়া, যেখানে আমার কাঙ্ক্ষিত জিন আছে যেসব ব্যাকটেরিয়ার প্লাজমিডে, এমন অসংখ্য ব্যাকটেরিয়া দিয়ে আমরা এই পুরা টিস্যুকে ইনফেক্টেড করব আর কি, এই যে ইনফেক্টেড করব এইভাবে। তাহলে কি হবে, তাহলে এবং বিভিন্ন কেমিক্যাল দেওয়ার কারণে একসময় হয়তোবা হইতে পারে যে এই ব্যাকটেরিয়ার মধ্য থেকে প্লাজমিডটা বের হয়ে আসবে, প্লাজমিডের সেই ডিএনএটা এসে যে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা আছে সেই ডিএনএটা সেখান থেকে বের হয়ে এই তামাক গাছের যে জিনোম আছে সেই জিনোমের সাথে ওই আমার কাঙ্ক্ষিত জিনটা যুক্ত হয়ে যেতে পারে। যদি যুক্ত হয়ে যায়
এবং প্রত্যেকটা কোষেই যদি এমন হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাহলে এই টিস্যুটুকু, তামাক গাছের এই টিস্যুটুকুকে আমরা এখন কি করব, টিস্যু কালচার পদ্ধতি অবলম্বন করে সেখান থেকে চারা তৈরি করে নিব। যদি চারা তৈরি করে নিই তাহলে, এবং জিন যদি ঠিকমতো ট্রান্সফার হয়, তাহলে আমরা দেখব যে ওই তামাক গাছের মধ্যে এমন রাসায়নিক পদার্থ তৈরি হচ্ছে যার কারণে তামাক গাছ জ্বলছে। এখন বলতে পারো যে স্যার, তামাক গাছ কি এরকম সত্যি সত্যি জ্বলে, এমন তামাক গাছ কি হয়েছে? হ্যাঁ, এটা হয়েছে। খেয়াল করো, এমন জ্বলন্ত তামাক গাছ বা দ্যুতিময় যে তামাক গাছ, সেটা বিজ্ঞানীরা তৈরি করতে সক্ষম হয়েছে। খেয়াল করো, এই টেকনোলজি ইউজ করে। তাহলে এখানে দেখো তিনটা ঘটনা ঘটছে। প্রথম যেটা, সেটা হলো আরডিএনএ টেকনোলজি হয়েছে। দ্বিতীয় কি, জিন ক্লোন করা হয়েছে। তৃতীয়, জিন ট্রান্সফরমেশন হয়েছে। অর্থাৎ এই যে এখান থেকে জিন কেটে এখানে যুক্ত করে দিলাম, এই ঘটনাটুকুকে বলা হচ্ছে হলো আরডিএনএ টেকনোলজি। এবার এই জিন যে কপি হয়েছে, এই কপি হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি হলো জিন ক্লোনিং। এবং ক্লোনকৃত জিন বিশিষ্ট ব্যাকটেরিয়া দিয়ে যদি অন্যভাবে ট্রান্সফরমেশন করা যেতে পারে, কিন্তু আমরা এখানে কোন পদ্ধতি দেখছি, যে এই ক্লোনকৃত জিন বিশিষ্ট যে ব্যাকটেরিয়া, মানে প্লাজমিড বিশিষ্ট যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া দিয়ে আমরা কোনো টিস্যুকে ইনফেক্ট করাচ্ছি, করে যদি সেখানে কি হয় যে ওই আমার কাঙ্ক্ষিত জিন যদি ওই হোস্টের জিনোমের সাথে গিয়ে যদি যুক্ত হয়ে যেতে পারে, তাহলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। তো এইভাবে এক জীব থেকে বৈশিষ্ট্য আর এক জীবে স্থানান্তরের নানান ধরনের প্রচেষ্টা দেশের, পৃথিবীর বিভিন্ন জায়গায় হলো নিয়মিত এইগুলা ঘটছে। কখনো সফলতা পাচ্ছে, কখনো পাচ্ছে না। এই কারণে দেখো, আমাদের দেশেও কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাস গবেষণা প্রতিষ্ঠানে কিন্তু এই টেকনোলজিগুলা ইউজ করে করে এক জীব থেকে বৈশিষ্ট্য আর এক জীবে স্থানান্তর করার চেষ্টা করছে। তাহলে দেখো যে সাধারণ একটা তামাক গাছকে আমি এখন দ্যুতিময় তামাক গাছ বানাই ফেললাম। তাহলে এই যে আমি হাতে ধরে আমার ইচ্ছা মতো আমি পরিবর্তন ঘটাই নিলাম, তাহলে এটা কি অবশ্যই কি বায়োটেকনোলজি। আর তাইলে বায়োটেকনোলজি যে শাখায় আমরা জিন কাটা ছেড়া, স্থানান্তর ইত্যাদি, জিনের সংখ্যা বৃদ্ধি ইত্যাদি করে থাকি, বায়োটেকনোলজি সেই শাখাটাকে আমরা কি বলে থাকি তাহলে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় শুধু ডিএনএ কেটে আরেক জায়গায় যে জোড়া দেওয়ার ব্যবস্থা করি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সেই শাখাটাকে আমরা বলে থাকি আরডিএনএ টেকনোলজি। ওকে, এখন মোটামুটি ভাবে আমরা বোধহয় আরডিএনএ টেকনোলজিটা বুঝে গেছি, জিন ক্লোনিং এবং সাথে সাথে হলো জিন ট্রান্সফরমেশন বুঝে গেছি। এখন আমাদেরকে একটু গভীরে যেতে হবে। গভীরটা কি? গভীরটা হলো যে এই ডিএনএ আমি কাটলাম কি দিয়ে, এই ডিএনএ আমি এখানে প্লাজমিড ডিএনএ এর সাথে জোড়াই বা দিলাম কি দিয়ে, এই বিষয়গুলো আমাদেরকে এখন বুঝতে হবে। খেয়াল করো, এই যে ডিএনএটা কাটার জন্য, ডিএনএ কে আমরা তো খালি চোখে দেখি না, এটা তো তোমরা সবাই জানো। এবং ডিএনএ কে কাটার জন্য হয়তোবা তোমরা অনেকে এখন ভাবা শুরু করছো, স্যার লেজার দিয়ে কাটবো। কেউ কি বলবে কাঁচি দিয়ে, সম্ভব না কাঁচি দিয়ে, লেজার দিয়ে সম্ভব না। তাহলে কি দিয়ে কাটা হয়? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নামক বিশেষ ধরনের এনজাইম আছে, সেই এনজাইম দিয়ে কাটা হয়। ওকে, তাহলে সেই এনজাইম কিভাবে কাজ করে সেইটা নিয়ে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। এবার প্রশ্ন হলো, তাইলে জোড়া দিব কি দিয়ে? জোড়া দেওয়ার জন্য কিন্তু এক ধরনের এনজাইম আছে, যেটাকে আমরা বলে থাকি হলো ডিএনএ লাইগেজ এনজাইম। তাহলে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে আমরা জোড়া দিব। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কাটবো, আর ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে আমরা সেই ডিএনএটাকে প্লাজমিডের সাথে জোড়া দিব। কিভাবে সেটা আমরা এখন একটু দেখব। দেখো, আমি জানি যে তোমরা সবাই ডিএনএ এর স্ট্রাকচার খুব ভালো বুঝো, কারণ আমি কিছুদিন আগেও তোমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের তো আগে ডিএনএ স্ট্রাকচার পড়াইছি, তারপর ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আমি ডিএনএ স্ট্রাকচার পড়াইছি, এবং কয়েকদিন আগে আবার রিভিউও করছি ডিএনএ স্ট্রাকচার নিয়ে। তাই ডিএনএ স্ট্রাকচার নিয়ে কারো সমস্যা থাকার কথা না। তাই আমরা এখন একটু দেখি যে ডিএনএ তাহলে কাটবো কিভাবে। কাটার বিষয়টা বুঝতে গেলে আগে ডিএনএ এর গঠন একটু মনে করে নিতে হবে। আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে আমরা যদি দেখি, এই যে এইভাবে যদি আমরা একটু জুম করে দেখি,
তাহলে এই হলো দুইটা হেলিক্স। ওকে, ধরে নিলাম, যদিও ভালো হয় নাই, তারপরেও মেনে নাও। এবার এই হেলিক্সের দুইটা যে অংশ কি কি দিয়ে তৈরি, ফসফেট পেন্টোজ সুগার, ফসফেট পেন্টোজ সুগার, ফসফেট পেন্টোজ সুগার, ফসফেট, এইভাবে তৈরি, তোমরা জানো। খেয়াল করো, ফসফেট পেন্টোজ সুগার দিয়েই মূলত এই ডিএনএ যে ব্যাকবোন বলে বা যে সূত্রর যে অংশটা, হেলিক্সের যে বাইরের অংশটা, সেটা তৈরি হয়। আর সিঁড়ির ধাপগুলা তৈরি হয় নাইট্রোজেনাস বেস দিয়ে, এটা তোমাদের জানা আছে। তাহলে আমি যদি দেখি এটা একটা পেন্টোজ সুগার, তাহলে পেন্টোজ সুগার থেকে একটা নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে, আরেক পেন্টোজ সুগারে আরেকটা নাইট্রোজেনাস বেস। দুই নাইট্রোজেনাস বেস আমরা জানি হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে, তাহলে এই জায়গায় আবার নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস, হাইড্রোজেন বন্ড। এই যে এইভাবে, আমি আর গুলা দেখাইলাম না, তোমরা বুঝে নিও। এই ওকে, তাহলে এই হলো ডিএনএ এর স্ট্রাকচার, মনে আছে? এখন দেখো, এই যে মাঝখানের যে অংশগুলো, এইগুলা কিন্তু ফসফেট। আমি যদি ভিন্ন কালারে দেখাই, তাহলে দেখো ডিএনএ সূত্র তৈরিকারী এই অংশগুলা হলো ফসফেট। এই যে এইগুলা ফসফেট। তাহলে ফসফেট পেন্টোজ সুগার, ফসফেট পেন্টোজ সুগার, এইভাবেই অ্যাকচুয়ালি সূত্রের ব্যাকবোন তৈরি। এখন দেখো, আমাকে কাটা লাগছে না, মানে কাঁচির ব্যবহার করা লাগছে না, লেজার ব্যবহার করা লাগছে না। দেখো তো, আমি যদি এখান থেকে ফসফেটটাকে ডিলিট করে দিই, বা এই জায়গায় ফসফেটটা থাক, সমস্যা নেই, আমি এখান থেকে মনে করো ফসফেটটাকে ডিলিট করে দিলাম, সরায় দিলাম। আবার মনে করো আমি এখান থেকে ফসফেটকে ডিলিট করে দিলাম, অর্থাৎ সরায় দিলাম। আর এই মাঝখান থেকে আমি হাইড্রোজেন বন্ড ভেঙে দিলাম। তাইলে কি ডিএনএ এখন কি দুইটা টুকরা হয়ে গেল না? তাহলে ডিএনএ কিন্তু দুইটা টুকরা হয়ে গেল। তাহলে আমরা এখন ডিএনএ কাটার জন্য কি করতে পারি? আমরা রেস্ট্রিকশন এনজাইমকে ব্যবহার করব, যারা এই যে হেলিক্স তৈরিকারী যে ফসফেটগুলো আছে, এই রেস্ট্রিকশন এনজাইম কি করে, আর এই রেস্ট্রিকশন এনজাইমকে আমরা আর ই দিয়ে প্রকাশ করি। তাহলে এই আর ই কি করবে, এই ফসফেটকে গ্রহণ করবে, করে ফসফেটকে নিয়ে চলে যাবে। যেই ফসফেটকে অপসারণ করে দিবে নির্দিষ্ট জায়গা থেকে, তখনই ডিএনএ এর হেলিক্স কেটে যাবে। তাহলে যদি দুই জায়গা থেকে, দুইটা হেলিক্সের দুইটা জায়গা থেকে যদি ফসফেট অপসারিত হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ডিএনএ কেটে যাবে। এখন প্রশ্ন হলো, এই রেস্ট্রিকশন এনজাইম কি এক প্রকার নাকি অনেক প্রকার? অনেক প্রকার। না হলে কি হতো, যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম এক প্রকারই হতো এবং সে যদি সব জায়গা থেকে ফসফেট অপসারণ করে ফেলতো, তাহলে কিন্তু আমরা কি পাইতাম না? তাহলে আমরা কিন্তু ডিএনএ এর ফ্র্যাগমেন্টস অর্থাৎ টুকরা পাইতাম না। তখন কি হতো? তখন ডিএনএ ভেঙে চুরে সব নিউক্লিওসাইডে পরিণত হয়ে যেত। সেই কারণে দেখো কি করে, রেস্ট্রিকশন এনজাইমের কাজের একটা বিশেষ নীতি আছে। নীতি কি? একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম একটা নির্দিষ্ট জায়গা থেকেই শুধু ফসফেট অপসারণের মাধ্যমে ডিএনএ কে কর্তন করে থাকে। যেমন আমি যদি দেখাই, তাহলে মনে করো এইটা হলো একটা ডিএনএ অংশ। খেয়াল করো, আমি দেখাই। এই যে দেখো, এইটা হলো একটা ডিএনএ এর অংশ, আমি ধরে নিলাম। কিছুখানি অংশ আমি এই জায়গাটায় কি করছি, আমি আনটুইস্ট করে রাখছি। কেন? একটু পরেই বুঝবা। তাহলে এইটা মনে করো একটা ডিএনএ এর অংশ, ধরে নাও। ওকে, এখন এই ডিএনএ এর অংশে এই জায়গাটাই, এখানে মনে করো আছে, আমি যদি দেখি তাহলে গুয়ানিন, এই জায়গায় আছে আবার গুয়ানিন, এই জায়গায় আছে অ্যাডিনিন, এখানে আছে থায়ামিন, এখানে আছে সাইটোসিন, আবার এখানে আছে সাইটোসিন। এখন তোমরা জানো যে এই দিকে যা থাকবে এই দিকে কি তার পরিপূরক থাকবে, অর্থাৎ এখানে সাইটোসিন, গুয়ানিন আছে, তাহলে এখানে সাইটোসিন, এখানে সাইটোসিন, এখানে অ্যাডিনিন বলতে থাইমিন, তারপর কি অ্যাডিনিন, এখানে গুয়ানিন, এই জায়গাটাই গুয়ানিন। তাহলে এইভাবে কি একটা সিকোয়েন্স মনে করো আছে। এখন দেখো যে আমি আগেই বলছি, এই না এই রেস্ট্রিকশন এনজাইমের কিন্তু অনেকগুলা ভেরিয়েন্ট আছে। তার মধ্যে তোমরা জানো ব্যাম, BAM-H1, তারপর আছে হিন্দ 3, তারপর আছে HPA2, তারপর ইকোর R1, এমন নানান ধরনের কিন্তু রেস্ট্রিকশন এনজাইম আছে। এখন কি হয়, রেস্ট্রিকশন এনজাইমগুলা যখন ডিএনএ কাটার জন্য ফসফেট অপসারণ করবে,
তখন প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের পছন্দের একটা নির্দিষ্ট জায়গা থাকে, অর্থাৎ নাইট্রোজেনাস বেজের একটা নির্দিষ্ট সিকোয়েন্স যদি পাই তাহলেই শুধু সে সেখানে অ্যাক্টিভ হয় এবং সেখান থেকে ফসফেট অপসারণ করে। যেমন আমরা যদি দেখি BAMH1 বা BAMH1 যাই বলি না কেন, BAMH1, এই রেস্ট্রিকশন এনজাইমটা যদি এখানে আসে, খেয়াল করো BAM তারপর আছে H1, এই নামের যে রেস্ট্রিকশন এনজাইমটা আছে উনাকে যদি এখানে সাপ্লাই দিই তাহলে এই রেস্ট্রিকশন এনজাইমটা কি করবে, তার পছন্দের জায়গা হলো এইটা, অর্থাৎ 6টা নাইট্রোজেনাস বেজ পেয়ারের 6টা বেস পেয়ারের একটা যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা তার পছন্দ। খেয়াল করো এই যে আমি যে সিকোয়েন্সটা আমি এখানে দেখাইছি এটা তার পছন্দ কি, সেটা GGATCC CCTAGG, এই যে সিকোয়েন্সটা এইটা হলো BAMH1 এর পছন্দের জায়গা। তাহলে যদি ডিএনএ এর কোনো জায়গায়, মনে করো লম্বা একটা ডিএনএ, সেই ডিএনএ এর কোনো একটা জায়গায় যদি এমন কোনো কি এই থাকে সিকোয়েন্স পাই, তাহলেই BAMH1 কি অ্যাক্টিভ হবে এবং সে কি করবে, এই যে মাঝে মাঝে যে ফসফেট গুলো আছে, এই সব জায়গায় কিন্তু ফসফেট আছে, এখানে ফসফেট আছে, তখন সে কি করবে, এই এখানকার জিজি এবং এই জিজি এর মাঝখান থেকে কি করবে, সে ফসফেটকে, এই BAMH1 সেই ফসফেটকে নিয়ে চলে যাবে, সরাই ফেলবে। যখনই সরাই ফেলবে তখন এই মাঝখান থেকে ডিএনএটা কেটে যাবে, এই জায়গা থেকে কেটে যাবে, অর্থাৎ তখন কাটার যে স্থানটা সেটা কি হবে, এইভাবে এইভাবে এই জায়গায় ডিএনএ টুকু কেটে যাবে। খেয়াল করো, তার মানে মনে করো আমি একটা কাঙ্ক্ষিত জিনকে কাটতে চাচ্ছি, তাহলে সেই জিনকে কাটতে গেলে আমাকে এখন কি লাগছে, যদি টার্গেট করেই কাটতে চাই তাহলে আগে সেই জিনটার জিনোম সিকোয়েন্সিং করে তার নাইট্রোজেনাস বেজের বিন্যাসটাকে আমাদেরকে ঠিক জেনে নিতে হচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা তখন কি করব, যে এইভাবে কোন রেস্ট্রিকশন এনজাইম দিলে সেই কাঙ্ক্ষিত জিনের শুরু শেষ এইগুলা কাটবে সেইটাকে বিবেচনা করে সেই অনুযায়ী রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করব, তাহলে আমার কাঙ্ক্ষিত জিন আমি কেটে আনতে পারবো। ওকে, এখন দেখো আরো রেস্ট্রিকশন এনজাইম আছে, যেমন আমি যদি বলি ইকো-RI, খেয়াল করো ইকো-R1, তাহলে ইকো-R1 দিয়ে যদি আমি এখন এই জায়গা কাটতে চাই, কাটবে না, কারণ ইকো-R1 এর আবার পছন্দের জায়গা কি ভিন্ন, অর্থাৎ ডিএনএ এর কোন জায়গায় যদি মনে করো এখন আমি এমন সিকোয়েন্স পাই, গুয়ানিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, এবং নিচে তখন থাকবে কি তাইলে সাইটোসিন, থাইমিন, থাইমিন, অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, এমন যদি হয়, এমন যদি কোনো সিকোয়েন্স থাকে, তাহলে এই জায়গা এবং এই জায়গা থেকে, এই দুইটা জায়গা, এই দুইটা পয়েন্ট থেকে সে কি করবে, সে ফসফেট অপসারণের মাধ্যমে ডিএনএ কে কেটে ফেলবে। ওকে, তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম কিভাবে কাজ করে সেই বিষয়টাও বোধহয় আমরা অনেকাংশেই বুঝে গেলাম। তাহলে আমরা এখন কোন সিদ্ধান্তে আসলাম, ডিএনএ কে যদি কাটতে হয় তাহলে আমাদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম প্রয়োগ করতে হবে, অর্থাৎ RE প্রয়োগ করতে হবে। RE দিলেই কি সব মানে ডিএনএ একেবারে কেটে কেটে শেষ হয়ে যাবে? না, অবশ্যই ডিএনএ তে যখন নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে এবং সেই সিকোয়েন্সে কাজ করার জন্য অ্যাক্টিভ যে RE সেইগুলা যদি সেখানে প্রয়োগ করা হয় তবেই কি ডিএনএ কাটবে, তাছাড়া কাটবে না। ওকে, তাহলে এমন অনেকগুলা রেস্ট্রিকশন এনজাইম আছে এবং প্রতিটা রেস্ট্রিকশন এনজাইম তার যে নির্দিষ্ট যে পছন্দের জায়গাগুলা, অর্থাৎ বেস সিকোয়েন্সের যে গুলা থাকে তার কাজ করার, সেই বেস সিকোয়েন্স গুলাকে আমরা ওই রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট বলি। যেমন ইকো-RI এর রেস্ট্রিকশন সাইট হলো এইটা, কি GAATTC এবং নিচে CTTAAG, এইটুকু হলো রেস্ট্রিকশন সাইট কার, ইকো-RI এর। তাহলে এইভাবে যত রেস্ট্রিকশন এনজাইম আছে প্রত্যেকটা রেস্ট্রিকশন এনজাইমের জন্য ভিন্ন ভিন্ন কি আছে, ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন সাইট আছে, এবং ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন সাইটে বা ভিন্ন ভিন্ন নাইট্রোজেনাস বেজের বিন্যাসগত কারণে ভিন্ন ভিন্ন রেস্ট্রিকশন এনজাইম ক্রিয়া করে এবং ডিএনএ কে কাটে। এখন বলতে পারো যে স্যার এই জায়গায় দেখছি 6 জোড়া বেজ আছে, সব রেস্ট্রিকশন এনজাইম কি এই 6 জোড়া বেজকে পছন্দ করে? যেমন BAMH1 যেটা, সেও 6 জোড়ার মধ্যে কাজ করছে, 6 জোড়া বেস পেয়ার। আবার ইকো-RI তাও 6 জোড়া বেস পেয়ারের মধ্যে কাজ করছে।
আবার যদি আমরা ধরি হিন 3, তাহলে হিন 3ও কি করে, তারাও 6 জোড়া বেস পেয়ারের মধ্যে কাজ করে। তাহলে সব রেস্ট্রিকশন এনজাইমে কি 6 জোড়া বেস পেয়ারের মধ্যে কাজ করে? অর্থাৎ সব রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন সাইট কি 6 জোড়া বেস পেয়ার মানে 6টা বেস পেয়ারে তৈরি? না, এখানে 4 থেকে 6 জোড়া পর্যন্ত হতে পারে। অর্থাৎ আমরা যদি এখন দেখি, সেটা হলো HPA2 নামে একটা রেস্ট্রিকশন এনজাইম আছে। ইনাদের আবার রেস্ট্রিকশন সাইট হলো CCG, আবার এখানে GGCC। অর্থাৎ কোন ডিএনএ তে, আচ্ছা সরি, একটু বোধহয় উপরে চলে গেছে, আমি একটু নিচের দিকে দেখাই। এখানে CCG, এখানে GGCC, এটা। তাহলে কোন ডিএনএ অণুতে যদি এই সিকোয়েন্সটুকু পাওয়া যায়, কোন জায়গায় ডিএনএ এর কোন জায়গায় যদি এই সিকোয়েন্স পাওয়া যায়, তাহলে কি হবে? তাহলে এখান থেকে ফসফেট অপসারিত হবে, আবার এই জায়গা থেকে ফসফেট অপসারিত হবে, হয়ে ফাইনালি কি হবে, এই জায়গা থেকে ডিএনএ অংশটুকু কেটে যাবে। তাহলে HPA2 এর রেস্ট্রিকশন সাইট হলো এইটা, আর কর্তনের স্থান এইটা। তাহলে আশা করি রেস্ট্রিকশন সাইট কি এবং রেস্ট্রিকশন এনজাইম কিভাবে কাজ করে সেইটা বোধহয় আমরা শিখে গেছি। ওকে, তাহলে আমরা এখন এটা কেটে দিই। তাহলে এইভাবে আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত জিনকে কাঙ্ক্ষিত রেস্ট্রিকশন এনজাইম বা নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করব। তাহলে প্রথম কাজ ছিল আমাদের জিনকে টার্গেট করা, তারপর তাকে কেটে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হলো জোড়া দিতে হবে। কার সাথে? ওই যে বাহক যে প্লাজমিড আছে, বাহক প্লাজমিডের সাথে জোড়া দিতে হবে। তাহলে বাহক প্লাজমিডের সাথে জোড়া দিতে গেলে আমরা এখন কি করব, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা কাঙ্ক্ষিত জিনটাকে কাটছিলাম, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে প্লাজমিডকেও কাটবো। তাহলে কি হবে, তখন কি হবে, ওই যে কর্তৃত যে স্থান সেটা কি মিলে যাবে। তারপরে আমরা ডিএনএ লাইগেজ এনজাইমের দিয়ে আমরা ওই কর্তৃত ডিএনএ আর কর্তৃত প্লাজমিড দুইটাকে এক জায়গায় দিব এবং তার মধ্যে আমাদের লাইগেজ এনজাইম, ডিএনএ লাইগেজ এনজাইম প্রয়োগ করব। করলে কি হবে, অটোমেটিক প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত ডিএনএ টুকু যুক্ত হয়ে যাবে, গিয়ে একটা রিকম্বিনেন্ট প্লাজমিডের সৃষ্টি হবে। ওকে, তাহলে আশা করি বোধহয় আমাদের আলোচনা অনেকাংশেই অগ্রসর হয়েছে। আমরা লাস্ট একটা বিষয়, যে এই বিষয়টাকে আমরা একটু ভিডিওতে দেখতে চাই। এখানে আমরা একটু ভিডিওতে যদি দেখি, হ্যাঁ, আমরা একটু ভিডিওটা দেখতে চাই। খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি যে ল্যাবে কাজ করছেন ভদ্রলোক, যে হয়তোবা রেস্ট্রিকশন এনজাইম উনি প্রয়োগ করছেন, সেটা দেখাচ্ছে। ওকে, এবার আমরা অ্যানিমেশনটা, হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো যে আমরা একটা ব্যাকটেরিয়া সেল দেখতে পাচ্ছি আর একটা হলো ডোনার সেল। ব্যাকটেরিয়া সেলের সবুজ অংশটুকু হলো প্লাজমিড, আর ডোনার সেল এটা মনে করো সেই জোনাকির কোষ। এই যে দেখো, জোনাকির জ্বলার জন্য দায়ী জিনটুকুকে আলাদা করে নিয়ে আসা হলো, এটাকে আমরা বলছি জিন অফ ইন্টারেস্ট বা টার্গেট জিন। এবার আমরা প্লাজমিডটাকেও ডিএনএ থেকে, ব্যাকটেরিয়া থেকে বের করে আনবো। এই যে বের করে আনলাম, একটু জুম করলাম। এবার আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সাধারণত ডিএনএ অংশটুকু কাটা হয়ে থাকে, আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ কাটা হয়ে থাকে, বাট এই জায়গাটায় আবার স্টিকি এন্ড তৈরি করার জন্য আবার কাটার বিষয়টা দেখাচ্ছে। যদিও এখানে কাঁচি দিয়ে কাটা দেখাচ্ছে, সিম্বলিক ভাবে রেস্ট্রিকশন এনজাইমকে এখানে কাঁচি দিয়ে দেখানো হচ্ছে। তাহলে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এখানে আমার কাঙ্ক্ষিত জিনটুকুকে কাটা হলো। এবার আমরা কি করলাম, সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা দেখো প্লাজমিডটাকেও কাটলাম। এবার দুইটাকে এক জায়গায় করব, তারপরে আমরা গ্লু লাইক, মানে গ্লুর মতো ব্যবহার করব কাকে, ডিএনএ লাইগেজ এনজাইমকে। এই যে দেখো ডিএনএ লাইগেজ এনজাইম, গ্লু, এখানে সিম্বলিক ভাবে গ্লুকে দেখানো হয়েছে। তাকে যে গ্লু এসে কি করলো, এইভাবে আমার কাঙ্ক্ষিত জিনটাকে জোড়া দিয়ে দিল।
তাহলে এইটাকে আমরা এখন কি বলছি, রিকম্বিনেন্ট প্লাজমিড। আর এইভাবে রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি পর্যন্ত ঘটনাটাকেই কিন্তু আমরা বলছি আরডিএনএ টেকনোলজি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ওকে, যাই হোক, এই পদ্ধতিতে দেখো হিমোলিন নামক এক ধরনের ইনসুলিন তৈরি করা হয়েছিল, সেই জন্য ওইটাকে দেখাইছে। ওকে, তাহলে আমরা বোধহয় বিষয়টুকু বুঝে গেছি, আপাতত আর দরকার নাই। আচ্ছা, তাহলে আমাদের আশা করি আলোচনা থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো। যারা দাবি করছিল যে আরডিএনএ টেকনোলজির উপর একটা ক্লাস নিতে 21 সালের পরীক্ষার্থী, তারাও এটা পেয়ে গেলা। এবং এই ক্লাসটা ফলো করলে যারা আগামী পরশুদিন যাদের সিটি 22 সালের পরীক্ষার্থী যাদের সিটি আছে, তারাও আশা করি এই ক্লাস থেকে উপকৃত হবা। তোমাদের সিটির অনেক প্রশ্ন হয়তো বা এর মধ্য থেকে কাভার করে যাবে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, দোয়া রেখো আমার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো একদিন। ধন্যবাদ সবাইকে।